নমস্কার, আমি প্রবীর। গত পর্বগুলির মতো আজও আমরা চলে এসেছি আমাদের এই ত্রিনেত্র চ্যানেলে। সেই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরছি মূলত প্রশ্নমালা 37-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে শতকরা হিসাবের। সেই আমরা প্রথম পর্বে তুলে ধরেছিলাম 1 থেকে 15টি প্রশ্নের সমাধান। এটি আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে তুলে ধরবো আমরা 16 থেকে 22 পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান। পৃষ্ঠা 162, এটি আমাদের দ্বিতীয় পর্ব। মূলত এই প্রশ্নমালা 37-এর শতকরা হিসাব, মানে আমরা বলেছিলাম কি প্রতি শতে, অর্থাৎ প্রত্যেক 100-তে কত, আর 100% সমান সমান বলেছিলাম 100/100। ভগ্নাংশের রূপ দিলে হচ্ছে 100-তে 100 মানে 1। তো এই পর্বে আমরা তুলে ধরবো মূলত 16 থেকে 22 পর্যন্ত গুরুত্বপূর্ণ 7টি প্রশ্নের সমাধান। সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজ আমরা শুরু করছি 16 দাগের প্রশ্ন থেকে। 16 দাগের প্রশ্নে কি রয়েছে দেখো। 16 দাগের প্রশ্নে বলা আছে শতকরা হার নির্ণয় করো। শতকরা হার নির্ণয় করতে হবে। প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো শতকরা হার নির্ণয় করবো আমরা। সেখানে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 45-এর মধ্যে 18। 45-এর মধ্যে 18, এটাকে আমাদের কি করতে হবে না, বলেছে শতকরা হারে প্রকাশ করতে হবে। 45-এর মধ্যে 18 মানে আমরা কি লিখতে পারি না, 45-এর মধ্যে 18 কথাটা লেখা হয় ভগ্নাংশ হিসাবে, তখন 18/45। একে শতকরায় রূপ দিলে কি হবে না, শতকরা অর্থাৎ 100% দিয়ে আমরা গুণ করব। তার মানে 100-তে কত, তাহলে 9 দিয়ে কাটলে 9 2 18, 9 দিয়ে কাটলে 9 5 45। এবার 5 দিয়ে কাটলে 5 20 হবে 100, তার মানে 20 দিয়ে হবে 40%। 40%, তাহলে 45-এর মধ্যে 18 কথাটাকে শতকরায় প্রকাশ করলে হলো কি না, এটা হলো 40%। মানে ধরো তুমি 45 নাম্বারের একটা পরীক্ষা নেওয়া হয়েছে, তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, সেই ক্লাস টেস্টে তুমি 18 পেয়েছো, তার মানে হলো কি 40%, তুমি শতকরা পেয়েছো 40। এবার দেখো 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্নে কি বলেছে, এখানে বলা আছে 1 টাকা 25 পয়সার মধ্যে 25 পয়সা। 1 টাকা 25 পয়সার মধ্যে 25 পয়সা। 1 টাকা 25 পয়সা এর মধ্যে 25 পয়সা। 1 টাকা 25 পয়সার মধ্যে 25 পয়সা, তাহলে 1 টাকা 25 পয়সা সমান কি না, আমরা জানি যত টাকা তত 100 পয়সা, তাহলে 1 টাকা মানে 100 পয়সা, আর এই 25 পয়সা মানে হলো 125 পয়সা। তাহলে পয়সার 125 পয়সার মধ্যে 25 পয়সা, একে আমরা কিভাবে লিখব, ভগ্নাংশ আকারে লিখবো এটাকে 25-এর 125। এবার এটাকে আমাদের কি করতে হবে, শতকরায় নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমরা কি করবো, একে আরো 100% দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে এটা শতকরায় পরিণত। এবার কাটাকুটি করব, 25 5-এ হবে 125, 5 দিয়ে কাটলে হবে 5 20 100 মানে 20%, এটা হবে 20%। এবার দেখো 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্নে কি আছে, 18 দাগের প্রশ্নে আছে 55 মিটারের মধ্যে 22 মিটার। 55 মিটারের মধ্যে 22 মিটার, একে আমরা কিভাবে লিখব না, 55 মিটারের মধ্যে 22 মিটার, তার মানে 22-এর 55। 22-এর 55, এখন একে আমরা শতকরায় পরিণত করলে 100% এভাবে লিখব। কাটাকুটি করছি, 11 দিয়ে কাটলে 11 2 22, 11 দিয়ে কাটছি 11 5 55। এবার 5 দিয়ে কাটছি 5 20 হবে 100, তাই 20 2 হবে 40%, উত্তরটা হবে 40%। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে 3টি প্রশ্ন তার সমাধান। তো এরকমই গুরুত্বপূর্ণ বাকি যে 4টি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা এভাবেই তোমাদেরকে তুলে ধরবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কগুলিতে। এবার দেখো 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা আছে 7 পাউন্ড আর 10
সিলিংয়ের মধ্যে 7 পাউন্ড আর 7 পাউন্ড 10 সিলিং এর মধ্যে 6 সিলিং, এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তো আমরা কি জানি না 1 পাউন্ড সমান সমান হলো 20 সিলিং, তাহলে 7 পাউন্ডকে আমরা সিলিং করে নেব, তার মানে 7 গুণ 20 যোগ 10 সিলিং এর মধ্যে 6 সিলিং। 7 20 হলো 140 আর এই 10 মানে 150 সিলিং এর 6 সিলিং। এখন এই 150-এর 6 সিলিং আগের মতোই আমরা রূপে নিয়ে এলাম। এটাকে আমাদের তাহলে কি করতে হবে এবার না শতকরায় প্রকাশ করতে হবে। তো সেই জন্য কি করবো আমরা একে লিখব 6/150, 6/150 শতকরায় নিতে আমরা 100% দিয়ে একে গুণ করব। তাহলে কি হবে 0 0 কেটে গেল, 3 2 হবে 6, 3 5 হবে 15, 5 2 হবে 10, তার মানে 2 2 4%। তার মানে এই 7 পাউন্ড 10 সিলিং এর মধ্যে 6 সিলিং, কথাটার অর্থ দাঁড়ালো কি না 150 সিলিং এর 6 সিলিং সমান সমান 6/150 করেছি। এবার শতকরায় প্রকাশ করতে বলেছিল, সেই জন্য 100% দিয়ে আমরা গুণ করেছি। তো গুণ করে কি পেলাম না 4%। তো এটা গেল আমাদের 19-এর দাগের প্রশ্ন। এবার দেখো 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্ন কি রয়েছে? 20 দাগে বলেছে কত টাকা 12.1-2% খরচ করিলে 320 টাকা খরচ হয়। তাহলে কত টাকা সেটা বলা নেই, বলা আছে যে 12.1-2% খরচ করলে সেটা হবে 320 টাকা খরচ। তার মানে দেওয়া আছে কত না 12.1-2%, এটা হচ্ছে খরচ। তার মানে কি এটা শতকরা যদি লিখতাম তাহলে হতো কি, এটা যেটা আছে একে আমরা ভগ্নাংশের রূপ দেব, শতকরা থেকে ভগ্নাংশের রূপ দিচ্ছি। তাহলে এখানে লিখবো 12 2 24 আর 25, মানে এখানে লিখছি 25, ওই সেই 2 গুণ হবে নিচে 100 এত। এখন বলা রয়েছে খরচ করলে বলছে কত খরচ হবে না এই খরচটা সমান হলো 320 টাকা। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের রূপ দিলে আমরা পাচ্ছি কত 25 4 হবে 100 সমান 1/8, 1/8 অংশ ভগ্নাংশ লিখলে অংশ। তার মানে এই 1/8 অংশ সমান সমান কি না আমাদের এই 320। তার মানে 1 অংশ সমান কত হবে? তাহলে যখন আমরা লিখবো এটাকে তখন কি হবে না 320 ভাজিত হবে 1/8 সমান সমান আমরা লিখতে পারি এভাবে 320 গুণ হয়ে যাবে 8, 320 গুণ 8 উল্টে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কত 8 2 16 আর 8 3 24 আর 25, অর্থাৎ এত টাকা মানে 2560 টাকা। তো এই হলো আমাদের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, অর্থাৎ 20 পর্যন্ত হয়ে গেল, আর বাকি রইল দুটি প্রশ্ন, তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আর তার সাথে সাথে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। 21-এর দাগের প্রশ্ন। 21-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে? এখানে বলা আছে কত গ্রামের 33.1-3% খরচ করলে 14 গ্রাম থাকে। 14 গ্রাম থাকবে 33.1-3% খরচ করলে। তো এই 33.1-3% একে প্রথমে আমরা ভগ্নাংশের রূপে নিয়ে যাব। তাহলে কি হবে না 33 3 99 আর 1 100, তার মানে 100/3 গুণ হবে নিচে 100, আমরা পার্সেন্টেজ তুলে দিলাম এবং শতকরায় নিয়ে এলাম। 100 100 কেটে গেল, তার মানে 1/3 অংশ, 1/3 অংশ। এখন কি বলা রয়েছে না বলেছে যে 33.1-3% খরচ করলে 14 গ্রাম থাকবে। তাহলে তার মানে 3 ভাগের 1 ভাগ অংশে দেখতে গেলে এটা কি হয়েছে খরচ হয়েছে, তাহলে থাকবে কত? থাকবে সমান এটা যদি বিয়োগ দিতাম তাহলে কত হতো না 1 - 1/3 অংশ
সমান সমান 2-এর 3 অংশ। 2-এর 3 অংশ থাকবে, অংশ। এখন বলেছে 14 গ্রাম থাকে, তার মানে এক অংশের মধ্যে থাকবে 2-এর 3 অংশ, আর 14 গ্রাম থাকবে। যদি আমরা, তার মানে এখানে আমরা লিখতে পারি কি, তাহলে 14 গ্রাম যদি থাকতে হয় তাহলে লিখবো আমরা তখন কি না 14 ভাজিত 3-এর 2, 3-এর 2 সরি 2-এর 3, 14 ভাজিত 2-এর 3 সমান সমান, এটা গ্রাম ছিল তাহলে গ্রাম লিখলাম, তাহলে 14 গুণ 2-এর 3 হয়ে যাবে উল্টে গিয়ে 3-এর 2। কাটাকুটি করলে হবে 7-2-এ 14, অর্থাৎ 7-3-এ 21 গ্রাম। 21 গ্রাম, তার মানে 21 গ্রামের মধ্যে থাকবে 14 গ্রাম। এইভাবে আমরা এর সমাধান করতে পারি। এবার দেখো এই পর্বের শেষ অঙ্ক, অর্থাৎ 22-এর দাগের অঙ্ক কি রয়েছে। বলেছে কোনো বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে শতকরা 20 হিসাবে 180 জন অনুপস্থিত ছিল। তাহলে কথাটা কি বলছে, বলছে যে শতকরা মানে 100 জনেতে 20 জন অনুপস্থিত, সেই হিসাবে 180 জন অনুপস্থিত আছে। তাহলে এখানে 100 জনেতে 20 জন অনুপস্থিত। এখন 120 জন যদি অনুপস্থিত হয় 180 জন, তাহলে উপস্থিতিটা কত, মানে মোট উপস্থিত সংখ্যাটা কত। এভাবে বা কথাটাকে আমরা এভাবে লিখতে পারি 20 জন অনুপস্থিত 100 জনের মধ্যে, 100 জনের, তাহলে 180 জন অনুপস্থিত কত জনের মধ্যে, এইভাবেও কিন্তু কথাটা দেখা যায়। তাহলে এই কথাটার পরিবর্তে আমরা লিখব এটা যে 20 জন অনুপস্থিত 100 জনেতে, 180 জন অনুপস্থিত তাহলে কতজন ছাত্রের। তাই ঐকিক নিয়মে করলে কি হচ্ছে না, তখন আমরা লিখব কি 100 তাহলে একজনে কি হবে 20 জন অনুপস্থিত থাকে 100 জনে, একজন অনুপস্থিত থাকে তখন সংখ্যাটা কমে যাবে, তাই 100/20 আর 180 জনের ইন্টু 180। তাহলে কাটাকুটি করলে কি হবে, 0 এই 0 কেটে দিলাম, 2 9 হবে 18, এবার কত হবে না 900, তার মানে 900 জন। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে 900 জন। এই অঙ্কটাকে আমরা যদি সম্পূর্ণরূপে শতকরা হিসাবে নিয়ে যায় তাহলে কি বলেছে, বলেছিল কোনো বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে শতকরা 20% হিসাবে 180 জন অনুপস্থিত, তাহলে ওই বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা কত। তাহলে অনুপস্থিত, এটা অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, তাহলে অনুপস্থিতি কত বলেছে শতকরা 20, মানে 100-তে 20 জন অনুপস্থিত। এখন 100-তে 20 জন অনুপস্থিত এটা আছে ভগ্নাংশে, আমাদের 180 জন অনুপস্থিত, তাহলে মোট ছাত্র সংখ্যা কত। তাহলে সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে তাহলে অতএব ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমান সমান হবে কত, তখন লিখব আমরা এই 180 ভাজিত হবে 20/100 সমান সমান 180 গুণ 100/20। তাহলে 0 কেটে গেল, 2 9 হবে 18 সমান সমান 900 জন। তো এভাবেও আমরা এই রূপে ঐকিক নিয়মে করতে পারি, আবার এইভাবেও আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। অর্থাৎ কি দাঁড়ালো না, বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা হবে 900 জন। তো এই ছিল আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি প্রশ্নের সমাধান। তো এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান পেতে অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো, এগিয়ে যেতে সহযোগিতা করো এবং সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রত্যেকের কাছে বলবো যে যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আগামী পর্বে আবারও বাকি যে প্রশ্নগুলি রইল তাদের সমাধান তুলে ধরবো। নমস্কার।